আমাদের রাজ্য সভাপতি আছেন পলাশ ভৌমিক, রাজ্য নেতৃত্ব সঞ্জয় দাস এবং বিজয় বিশ্বাস এই সাংবাদিক সম্মেলনে আছেন। মূলত এই সময় আমরা কাজের দাবিতে নেশার বিরুদ্ধে গোটা রাজ্যে আজ থেকে আগামী 2 সপ্তাহব্যাপী টানা নানা ধরনের মিছিল, সভা, জমায়েত, ডেপুটেশন, গণডেপুটেশন, প্রতিনিধিমূলক ডেপুটেশন, এই ধরনের নানা কর্মসূচি নিয়ে আমরা রাস্তায় নামছি এবং তা আজ কৈলাসহরের কর্মসূচির মধ্য দিয়ে শুরু হবে এবং টানা 2 সপ্তাহব্যাপী গোটা রাজ্যে এই কর্মসূচি চলবে। এই কাজের প্রশ্নে আমরা শিক্ষা, স্বাস্থ্য এবং বিদ্যুৎ এই 3টা ক্ষেত্রের যে বেহাল অবস্থা গোটা রাজ্যে, তার হাল ফেরানোর দাবি আমরা জানাচ্ছি এবং ভয়ঙ্কর অবস্থা নেশায়, কাজ না দিয়ে নেশাগ্রস্ত করার এই বিষয়ে আমাদের রাজ্য সভাপতি আপনাদের সামনে বলবেন। শিক্ষার প্রশ্নে আমরা দেখেছি যে পরিকল্পিতভাবে আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার শিক্ষাকে ধ্বংস করে দেওয়ার দায়িত্ব তারা নিয়েছেন এবং পরিকল্পিতভাবে সরকারি সিদ্ধান্ত নিয়ে শিক্ষাকে শেষ করছেন এবং সমাজের মেরুদণ্ডটাকে ধ্বংস করে দেওয়ার এই পরিকল্পনা তারা নিয়েছেন। একই অবস্থা স্বাস্থ্যক্ষেত্রে, ন্যূনতম পরিষেবা নেই। আগরতলা রাজ্যের প্রধান হাসপাতাল জিবি থেকে পিএইচসি, প্রাইমারি হেলথ সেন্টার, জিবি থেকে পিএইচসি পর্যন্ত মিনিমাম পরিষেবা দেওয়ার জন্য যে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীর দরকার, গত 6 বছর ধরে তার প্রায় নিয়োগ বন্ধ এবং এই নিয়োগ বন্ধ করে দিয়ে সরকারি স্বাস্থ্য পরিকাঠামোর ধ্বজা উড়িয়ে বেসরকারি স্বাস্থ্য পরিষেবার টাকা রোজগারের সুযোগ এই রাজ্য সরকার করে দিচ্ছেন এবং আমাদের রাজ্যের মানুষের জীবন নিয়ে তারা এই ছিনিমিনি খেলা শুরু করেছেন। একই অবস্থা হচ্ছে বিদ্যুৎ, সম্পূর্ণভাবে নিয়োগ বন্ধ, বেসরকারিকরণের হাতে তুলে দিয়ে সরকার আমাদের রাজ্যের একটা বৃহৎ একটা এই প্রতিষ্ঠান টিএসইসিএল তাকে বেসরকারিকরণের দিকে নিয়ে যাচ্ছেন। অনেকগুলো সাবডিভিশন ইতিমধ্যেই যা প্রাইমারি যে কাজ করতে হয় এই কাজগুলা প্রাইভেট সংস্থার হাতে তুলে দিয়েছেন। ফলে এই অবস্থানগুলো বিদ্যুতের আজকে বেহাল চিত্র, তার বিরুদ্ধে আমরা দাবি করছি যে এই হাল ফেরানোর জন্য সরকারকে ভূমিকা নিতে হবে। আমরা দেখেছি এই সময় বেশ কিছু নিয়োগ প্রক্রিয়ার মধ্যে আছে। জিআরএস 2019 সালে তার পরীক্ষা নেওয়া হয়েছিল। পরীক্ষা নেওয়ার পর যে অ্যাডমিট জোর করে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের হাত থেকে অ্যাডমিটটা রেখে দিয়েছিলেন। 2019 থেকে 2024 দীর্ঘ 5 বছর অতিক্রান্ত, জিএসের কোনো খবর এখন পর্যন্ত নেই। এটা অন প্রসেস, নিয়োগের মধ্যে আছেন কিন্তু সরকার চুপ। এসটিজিটির পরীক্ষা নিয়েছেন 2022 সালে, এখন পর্যন্ত পরীক্ষার এসটিজিটির পরীক্ষার রেজাল্ট দিচ্ছেন না। জিআরবিটি গ্রুপ ডির পরীক্ষা নিয়েছেন 2021 সালে, আগস্ট মাসের 20 তারিখ 2024 সাল, তার ফাইনাল রেজাল্ট এখন পর্যন্ত দিচ্ছেন না। ছেলেরা যারা পরীক্ষা দিয়েছেন তারা প্রতিদিন ধর্ণা দিচ্ছেন, মুভমেন্ট করছেন। 2021 সালে পরীক্ষা নিয়েছে জিআরবিটি গ্রুপ ডির, এখন পর্যন্ত তার রেজাল্ট দিচ্ছেন না। বিদ্যাজ্যোতিতে 2021 সালের ডিসেম্বর মাসের 10 তারিখ সরকার প্রেসমিট করে বলেছিল অনুমোদন হয়ে গেছে অর্থ দপ্তর, 1400 শিক্ষক বিদ্যাজ্যোতিতে নিয়োগ হবে। বিদ্যাজ্যোতির নিয়োগ এখন পর্যন্ত 1400 জনের নিয়োগ হয়নি, বরং বিদ্যাজ্যোতিকে ঠেলে দেওয়া হচ্ছে একটা সম্পূর্ণ অন্ধকারে। এখন বিদ্যাজ্যোতি আছে, ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করার জন্য মনে হচ্ছে এই বিদ্যাজ্যোতি প্রকল্প চালু করেছেন। সেখানে 1400 জনের কোনো নিয়োগের খবর নেই। টেট পরীক্ষা নেওয়া হয়েছিল 2022 সালের ডিসেম্বর মাসে, 23-24 চলছে, বছরের পর বছর টেট পরীক্ষা এবং নিয়ম হচ্ছে প্রতি বছর নিয়ম করে টেট পরীক্ষা নিতে হবে। আমাদের রাজ্যের গত এই সরকার আসার পর 2018 সালে এখন পর্যন্ত মাত্র 3 বার টেট পরীক্ষা নিয়েছেন। 6 বার নেওয়ার কথা, 6 বারের জায়গায় 3 বার টেট পরীক্ষা নিয়েছেন। কিন্তু তার আগে যখন বামফ্রন্ট সরকার ছিল আমরা দেখেছি কোনো বছরে 2 বার টেট পরীক্ষা নিয়েছেন। আর এখন এই সরকার বছর পর বছর টেট পরীক্ষা বন্ধ রাখছেন। পিআই নিয়োগের কথা গত 6 বছরে আমার ধারণা মহাকরণে বসে আমাদের রাজ্যের বিভিন্ন মন্ত্রী, কখনো তথ্যমন্ত্রী, কখনো যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী, কখনো শিক্ষামন্ত্রী, মিনিমাম 50 বার প্রেসমিট করেছেন এবং প্রেসমিট করে বলছেন যে আমরা দ্রুত পিআই নিয়োগ করব স্কুলের জন্য। 50 বার কিন্তু এই 50 বারে 5 জন পিআই এখন পর্যন্ত, এই 2018 সাল থেকে এখন পর্যন্ত একজন পিআই নিয়োগ হয়নি।
ফায়ার সার্ভিসের ইন্টারভিউ নেওয়া হয়েছে 304 জন, আর 25 জন ড্রাইভার, মোট 329 জন আমরা দেখলাম ইন্টারভিউ নেওয়া হয়েছে। এখন এটা ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ইঞ্জিনিয়ারিং 2007 থেকে 2017 সাল, এই লাস্ট এই 10 বছরে 1775 জন ইঞ্জিনিয়ার নিয়োগ করেছিল তৎকালীন বামফ্রন্ট সরকার, 2007 থেকে 2017। এই যে 2017 সাল পর্যন্ত 1775 জনের নিয়োগ ইঞ্জিনিয়ার হয়েছিল, তারপর থেকে সম্পূর্ণভাবে ইঞ্জিনিয়ার নিয়োগ বন্ধ। ইঞ্জিনিয়ার বেকারের সংখ্যা যেমন বাড়ছে, গোটা রাজ্যের এই যে বিভিন্ন দপ্তরে ইঞ্জিনিয়ার নিয়োগ হয়, সেখানে রিটায়ারমেন্টে যাচ্ছেন, শূন্যপদ পড়ে আছেন, সরকার কোনো কাজ নিয়ে এগুতে পারছেন না। ফলে কর্মসংস্থান যেমন বন্ধ, দপ্তরও মুখ থুবড়িয়ে পড়ছেন। একই অবস্থা পুলিশের, মহিলা কনস্টেবল নেওয়া সেখানে বন্ধ। আমরা যদিও তার বিরোধিতা করেছিলাম, পুলিশের এক্সিকিউটিভ তড়ি গড়ি, এই পুলিশের এক্সিকিউটিভ থানায় থানায় লাইন ধরে দিনে সকালে রাত্রিতে তারা ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন। এখন পুলিশের এক্সিকিউটিভের কোনো খবর নেই, এই পুলিশের নিয়োগ নেই। জেল পুলিশ, সেখানে নিয়োগ প্রক্রিয়া চলছে, ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন, এখন পর্যন্ত নেই। তার সঙ্গে হচ্ছেন ডিএলএড। ভারতবর্ষের বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ডিএলএডের এই যে এটা চালু করেছিল, এখন সুপ্রিম কোর্ট এই ডিএলএডটাকে বলছেন এটা বৈধ না, কিন্তু এই দেশের সরকার ডিএলএডের এইটা চালু করেছিলেন। আমাদের দাবি হচ্ছে, যেহেতু বিজেপি সরকার ডিএলএডটা চালু করেছিলেন সরকারের সময়ে, সুপ্রিম কোর্ট এটাকে নিয়ে এখন প্রশ্ন তুলছেন। বিকল্প ডিএলএড পাস করে আমাদের রাজ্যের হাজার হাজার ছেলে মেয়ে আছেন যারা আশা করে ডিএলএড পাস করেছেন, এখন তাদের কি হবে, তাদের বিকল্প কি, সরকার এখন পর্যন্ত কোনো কথা বলছেন না। ফলে তাদের নিয়ে সরকার কোনো শব্দ উচ্চারণ করছেন না। আমরা দেখছি এই যে আমি বললাম যে এসটিজিটি, পিআই, ফায়ার সার্ভিস, ইঞ্জিনিয়ার, পুলিশ, জেল পুলিশ, তার সঙ্গে আছেন জিআরএস, বিদ্যাজ্যোতি 1400, গ্রুপ ডির, জেআরবিটির এই যে 2500 জন পোস্ট এই যে প্রসেসের মধ্যে আছেন, কেন তা দ্রুত নিয়োগ করছেন না? আমরা দাবি করছি যেগুলা এই প্রসেসের মধ্যে আছে তা দ্রুত নিয়োগ করতে হবে। এর যে বেকার সংখ্যা হু হু করে বাড়ছে, আমরা দেখছি একটা নিয়োগ প্রক্রিয়া যখন ঘোষণা করেন মন্ত্রিসভা থেকে, ডাক ডুল পিটিয়ে বিজ্ঞাপন করে এই নিয়োগ এতজন নিয়োগ করবেন বলে ঘোষণা করেন। এখন পর্যন্ত একটা উৎসব, নিয়োগ প্রক্রিয়ার পর বেকাররা পকেট থেকে টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেন 300, 400, 500 টাকা দিয়ে। ফর্ম ফিল আপের টাকাটা যখন সরকারের কোষাগারে জমা হয়, তার কিছুদিন পর গোপনে একটা নোটিশ দিয়ে বলে দেওয়া হয় এই নিয়োগ প্রক্রিয়া বাতিল। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, সরকার কোষাগারে টাকা রোজগারের জন্য কি বেকারের পকেট কেটে নিয়োগের ঘোষণা দিচ্ছেন? এবং এই কাজটা আমরা দেখছি বিপ্লব দেব থেকে এগিয়ে হচ্ছেন মানিক সাহা এই নিয়োগ প্রক্রিয়া বাতিলের। এবং টিপিএসসি তো আমাদের রাজ্যের বলা হচ্ছে নিয়োগ প্রক্রিয়া বাতিলের জন্য রেকর্ড করেছেন গত 6 বছরে, আমার নয় 12 থেকে 14টা নিয়োগ প্রক্রিয়া টিপিএসসি সে বাতিল করেছেন। ফলে আমরা দাবি করছি যে নিয়োগ প্রক্রিয়া ঘোষণার পর বাতিল করার যে সংস্কৃতি চালু হয়েছে তা দ্রুত বন্ধ করতে হবে। সরকারি দপ্তরে যে বেসরকারি নিয়োগ, সবচেয়ে বড় আমরা শুরু থেকেই আউটসোর্সিংয়ের বিরোধিতা, সরকারি দপ্তরে বেসরকারি নিয়োগের আমরা বিরোধিতা করছি। আজকের সরকারি দপ্তরগুলো মুখ থুবড়ে পড়ছে মূলত এই কারণে যে সরকারি দপ্তরে বেসরকারি নিয়োগের প্রশ্নে। এখন কোনো কোনো পত্রিকায় আমরা দেখছি, গুরুত্বপূর্ণ পত্রিকায়, যে আমাদের বিধানসভায় যে 137টা পোস্টে নিয়োগের যে সিদ্ধান্ত নিয়েছিল, নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল বিধানসভায়, এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে এখন আমরা শুনছি সেখানে নাকি আউটসোর্সিংয়ের মাধ্যমে কারুর পছন্দের লোক সেখানে নিয়োগ করার জন্য সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছেন। ভয়ঙ্কর। আমরা শুরু থেকেই দাবি জানাচ্ছি, এই বিধানসভার মতন এরকম জায়গায় কিংবা কোনো সরকারি দপ্তরে এই সরকারি জায়গায় বেসরকারি আউটসোর্সিংয়ের মাধ্যমে যদি নিয়োগ করতে যান, তাহলে কিন্তু গোটা রাজ্যের ব্যাপক আন্দোলন তৈরি হবে। সরকারকে কিন্তু তার জন্য তৈরি থাকতে হবে। আমরা সরকারকে এই প্রশ্নে হুঁশিয়ার দিচ্ছি। আমরা দেখছি সরকার নিয়োগটা কেন বন্ধ রাখছেন এবং নিয়োগ করার সুযোগ নেই, কারণ আমরা দেখছি আমাদের রাজ্যের যিনি বর্তমানে মুখ্যমন্ত্রী, এর আগে যিনি মুখ্যমন্ত্রী, তিনি রাত্রিবেলা মহাকরণে থাকবেন, তার জন্য খাট পালং জিম শুরু করেছিলেন। মহাকরণে থাকবেন তিনি এত কাজ নিয়ে মহাকরণে কাজ করবেন। আমাদের খাট পালং নিল, মহাকরণে কবে থাকলো কেউ জানে না। আর এখন যিনি মুখ্যমন্ত্রী, রাজ্যের মানুষ জানেন না তিনি কবে মহাকরণে যান, তিনি কবে ওনার দপ্তরে গিয়ে বসেন। সমস্ত দপ্তর গুরুত্বপূর্ণ, শিক্ষা, স্বাস্থ্যর মতন গুরুত্বপূর্ণ দপ্তর
স্বরাষ্ট্র, সব দপ্তর উনি নিয়ে রেখেছেন। আমরা দেখলাম ওনার সমস্ত দপ্তর ফেল করেছেন। আমরা দাবিও করেছিলাম যে 100তে 0 পাওয়া প্রতিটা দপ্তরের যিনি মাথায় বসে আছেন তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী। 100তে 0 পাওয়া, শিক্ষায় ফেল, স্বাস্থ্যে ফেল, স্বরাষ্ট্রতে ফেল, চুরি ছিনতাই এখন পুলিশ হেডকোয়ার্টারের সামনের বাড়িঘরে পর্যন্ত হয়। সমস্ত কিছুতে ফেল করা এই মুখ্যমন্ত্রী কোন সময় দেখবেন কোন দপ্তরে 0 পদ, কোন দপ্তরে কি আছেন? 0 পদের অবস্থান কি? 2018 সালের 19শে জুন বিধানসভায় এই বর্তমান সরকার তারা ঘোষণা করেছেন আমাদের রাজ্যের একজন বিধায়কের প্রশ্নের উত্তরে যে রাজ্যে 0 পদের সংখ্যা হচ্ছে 2019 সালে ঘোষণা করেছেন, আরে 18 সালে, যে 31শে মার্চ 2018 পর্যন্ত 0 পদ হচ্ছে 35,539। 35,539টা 0 পদ আমাদের রাজ্যে আছে। গত 6 বছরে অবসরে গেছেন গড়ে প্রায় 4,500 জন অবসরে যান প্রতি বছর, 27,000 প্রায় অবসরে গেছেন। তো 35,539 জন 39টা 0 পদ, তার সঙ্গে হচ্ছেন 27,000 অবসরে গেছেন, 10,323 যদি বাদও দেই তারপর সংখ্যাটা হচ্ছে 62,539। আমাদের দাবি হচ্ছে, আমরা জিজ্ঞেস করতে চাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে, ফেল করা 0 পাওয়া মুখ্যমন্ত্রীকে, যে 62,539টা এই যে 0 পদ তৈরি হয়েছে সেখানে কতজন নিয়োগ হয়েছে গত 6 বছরে? 12-13 হাজারের বেশি গোটা রাজ্যে নিয়োগ নেই। বলে 0 পদ পড়ে আছেন, মানুষ কি করে চিকিৎসা পাবেন, মানুষ কি করে শিক্ষা পাবেন, মানুষ কিভাবে বিদ্যুতের পরিষেবা পাবেন? আর বিদ্যুৎ পরিষেবার মাথায় যিনি বসে আছেন, একদিকে বিজেপির নীতি বেসরকারীকরণ আর বর্তমান বিদ্যুৎ মন্ত্রীর বেলাল্লাপনা, এই দুয়ে মিলে রাজ্যের মানুষ হারে হারে টের পাচ্ছেন বিজেপি কি জিনিস শুধু বিদ্যুতের মধ্য দিয়ে। ফলে রাজ্যের এই 3টা গুরুত্বপূর্ণ জায়গায় সম্পূর্ণভাবে সরকারে ব্যর্থ। আমরা তার হাল ফেরানোর জন্য রাস্তায় নেমেছি। বেকারদের কাজের দরজা বন্ধ করে দিয়ে যেভাবে বেকারদের সঙ্গে প্রতারণায় খেলায় নেমেছেন, পকেট কেটে সরকারি কোষাগারে টাকা নেওয়ার যে রাস্তা তৈরি করে ফাঁদ পেতেছেন, আমরা তার নিন্দা জানাচ্ছি। সরকারকে সেখান থেকে বেরিয়ে আসার দাবি জানাচ্ছি। সমস্ত 0 পদ দ্রুত পূরণ করার জন্য আমরা দাবি জানাচ্ছি। এই দাবিতেই আমরা রাস্তায় নামছি। আজ থেকে 2 সপ্তাহ ব্যাপী ডিওয়াইএফআই এর উদ্যোগে কাজের দাবিতে নেশার বিরুদ্ধে রাজ্যব্যাপী যে আমরা আন্দোলন কর্মসূচি হাতে নিয়েছি, এই সম্পর্কে ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক তার প্রাথমিক বিষয়বস্তু সম্পর্কে আপনাদেরকে অবগত করেছেন এবং আমাদের রাজ্যে কর্মসংস্থানের যে বেহাল অবস্থা, বেহাল চিত্র, কিভাবে আমাদের রাজ্যের শিক্ষিত বেকার ছেলেমেয়েদের সাথে প্রতারণা করা হচ্ছে, এই সম্পর্কে এখানে আলোচনা তুলে ধরা হয়েছে। আমি আমাদের রাজ্যের ছাত্র যুবক থেকে শুরু করে সাধারণ মানুষ নেশার কবলে পড়ে কিভাবে তাদের জীবন যৌবন নষ্ট করছে তার কয়েকটি ঘটনা বিষয় আপনাদের সামনে খুব সংক্ষিপ্তভাবে রাখতে চাই। রাজ্যবাসীর নিশ্চয়ই মনে থাকবে, আজ থেকে 6.5 বছর আগে বামফ্রন্ট সরকারের পরিবর্তে রাজ্যে বিজেপি সরকার তৈরি হওয়ার পর ঢাকঢোল পিটিয়ে প্রচার করা হয়েছিল নেশামুক্ত ত্রিপুরা। সেদিন সারা রাজ্যের মানুষ এই সরকারকে বাহবা দিয়েছিলেন। বাহবা দেওয়ারই কথা। নতুন সরকার, রাজ্যের মানুষ মনে করেছিল যে নতুন কিছু কাজ হবে, কিন্তু স্লোগান দেওয়া, প্রতিশ্রুতি দেওয়া, বক্তব্য রাখা আর কাজের মধ্যে কতটা পার্থক্য, কতটা তফাৎ, এটা গত 6.5 বছর ধরে রাজ্যের মানুষ হারে হারে টের পাচ্ছেন। আজকে আমাদের রাজ্য ত্রিপুরা একটা গভীর সংকটের সামনে এসে দাঁড়িয়েছে। ছাত্র যুবকদের ভবিষ্যৎ আজকে অন্ধকারে তলিয়ে যাচ্ছে। নেশার আন্তর্জাতিক করিডোর হিসাবে আমাদের রাজ্যের ত্রিপুরা ব্যবহৃত হচ্ছে। সব ধরনের নেশা সামগ্রী আজকে রাজ্যের ছাত্র যুবদের হাতের নাগালের মধ্যে চলে এসছে এবং আমরা ডিওয়াইএফআই মনে করি যে সরকারের অবহেলার কারণে, সিস্টেমের দুর্বলতার কারণে এই ধরনের নেশা সামগ্রী
রাজ্যের ছাত্র যুবদের হাতের সামনে অনায়াসেই চলে এসছে। তার কারণ হচ্ছে, যখন এই হাতের নাগালের মধ্যে নেশা সামগ্রী চলে আসে, তার মূল কারণ হচ্ছে যে খুব সহজেই তারা নেশা সামগ্রী হাতের মধ্যে পাচ্ছে। সরকার যদি কঠোরভাবে রাজনীতির ঊর্ধ্বে উঠে এটাকে নিয়ন্ত্রণ করার মানসিকতা নিয়ে কাজ করত, তাহলে এ রাজ্যে নেশার কবল থেকে ছাত্র যুবদের ভবিষ্যৎকে রক্ষা করা সম্ভব ছিল। আমরা দায়িত্ব নিয়ে বলছি, এ রাজ্যে যারা নেশার কিংপিন তারা গ্রেপ্তার হচ্ছে না। আমরা বিভিন্ন সময় দেখি রাস্তা দিয়ে যাওয়ার সময় বিভিন্ন গাড়ি তল্লাশি করে নেশা সামগ্রী উদ্ধার হচ্ছে, পুলিশ বাহবা কুড়াচ্ছেন, কিন্তু আসলে যারা নেশার কিংপিন তাদের ধরার জন্য পুলিশের যে দায়িত্ব নেওয়ার কথা, সরকারের যে উদ্যোগ নেওয়ার কথা, সেই দায়িত্ব কোনো এক অজানা কারণে তারা পালন করতে পারছেন না, ব্যর্থ হচ্ছে। এবং রাতারাতি আমরা এমন মানুষ দেখেছি ত্রিপুরা রাজ্যে যারা একটা সময় সাইকেল নিয়ে ঘুরত, আজকে তাদের বিলাসবহুল গাড়ি, বিলাসবহুল বাড়ি, কোথা থেকে তারা এই টাকা রোজগার করেছেন এটা মানুষের কাছে এখনো একটা প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। ফলে আমরা ডিওয়াইএফআই দাবি করছি, অবিলম্বে রাজ্যের ছাত্র যুবদের ভবিষ্যৎকে রক্ষার জন্য পুলিশ প্রশাসনকে, সরকারকে এই নেশার বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। গত কয়েকদিন আগে আমাদের রাজ্যের একটি প্রভাতী সংবাদপত্রে খবর প্রকাশিত হয়েছে যে শিরাপথে মাদক ব্যবহারের ফলে 2545 জন এ রাজ্যে এইচআইভিতে তারা আক্রান্ত হয়েছে। কেন আক্রান্ত হয়েছে? কারণ একই সিরিঞ্জ ব্যবহার করার ফলে আজকে এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যা আমাদের ত্রিপুরা রাজ্যে উত্তর বৃদ্ধি পাচ্ছে। ভয়ঙ্কর অবস্থা। স্কুলের বনেদি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নেশা থাবা বসিয়েছে, এইচআইভি আক্রান্ত হচ্ছে বনেদি স্কুলের পড়ুয়ারা। ফলে আমরা মনে করি এই নেশার বিরুদ্ধে জনজাগরণ তৈরি হওয়া প্রয়োজন। রাজ্য সরকারকে অবিলম্বে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন এবং রাজনীতির স্বার্থ ভুলে গিয়ে যারা নেশার সাম্রাজ্যের আসল কিংপিন তাদেরকে গ্রেপ্তার করার ভূমিকা রাজ্য সরকারকে গ্রহণ করতে হবে। এবং এই নেশার কবলে পড়ে বহু যুবক ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন, আত্মহত্যার পথ তারা বেছে নিয়েছেন। বহু পরিবার তারা ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে, পরিবারের মধ্যে ঝগড়াঝাটি, অশান্তি। এবং শুধু তাই না, এই সময়ের মধ্যে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জেলা মহকুমাগুলোতে যে চুরির ঘটনা ঘটছে, অশান্তির ঘটনা ঘটছে, এটার জন্যও এই নেশার বাড়বাড়ন্ত অন্যতম। ফলে আমরা ডিওয়াইএফআই এর মতো একটা দায়িত্বশীল সংগঠন হিসাবে সরকারের কাছে দাবি করছি, কার্যকরীভাবে সদর্থক ভূমিকা নিয়ে নেশার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ আপনারা গ্রহণ করুন। ডিওয়াইএফআই এর মতো একটা সংগঠন, আমরা এই নেশা প্রতিরোধের জন্য আমাদের সদর্থক ভূমিকা থাকবে। জনজাগরণ তৈরি করার জন্য আমাদের যে ভূমিকা নেওয়ার কথা, আমরা সেই ভূমিকা পালন করব। এবং আমাদের সাম্প্রতিক যে আন্দোলন কর্মসূচি, এই আন্দোলন কর্মসূচির মধ্যেও আমরা এই নেশার বিরুদ্ধে জনজাগরণ তৈরি করার জন্য আমরা এই দাবি সনদের মধ্যে উল্লেখ করেছি। ফলে আগামী 2 সপ্তাহ কাজের দাবিতে নেশার বিরুদ্ধে রাজ্য জুড়ে আমাদের আন্দোলন তীব্র হবে। সমস্ত অংশের ছাত্র, যুবক থেকে শুরু করে অভিভাবক যারা রাজ্যকে ভালোবাসেন তাদের প্রতি আমাদের আবেদন হচ্ছে, এই আন্দোলন কর্মসূচির সমর্থনে আপনারা সবাই এগিয়ে আসুন। আজকে